আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন, আমি সিনথিয়া রহমান। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল একমত। অন্যদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জামায়াত ও এনসিপি একমত হলেও আপত্তি বিএনপির। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় উঠে আসে এমন মতামত। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সম্মানিত মানুষ আছেন এদিকে। আমাদের মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষের নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধির বিষয় নিয়ে। এতে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লুৎফর রহমান, সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতপাড়া। সবার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো নিয়ে তৈরি হবে জুলাই সনদ। এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে। আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারবো। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। এ বিষয়ে বিএনপি একমত থাকলেও জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করা দরকার বলে জানায় দলটি। আমরা ৩১ দফার ভিত্তিতে এখন সংস্কার সংবিধান সংস্কার কমিশনে যে রিপোর্টটা আমরা জমা দিয়েছিলাম এবং পরবর্তীতে সেই কম্পাইলড রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় সমস্ত কমিশনের সাথে যে আলাপ হয়েছে, সেখানে আমাদের অবস্থান একই আছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের উপর দিতে চায় জামায়াত ও এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোতে নেই আপত্তি দল দুটির। সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। একটা ৭০ অনুচ্ছেদ, একটা স্থায়ী কমিটি, সেই দুটোর উপরেই আমরা আমাদের ব্রিফিং দিয়েছি। তবে সংসদীয় আসন ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করার পক্ষে রাজনৈতিক দলগুলো মত দিলেও ১০০ নারী আসন সংরক্ষিত নাকি সরাসরি ভোট, সে বিষয়ে দ্বিমতের মধ্য দিয়ে শেষ হয় সভা। সমন্বয়ক জাতীয় গণফ্রন্ট। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদ নির্মূলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলে জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। একযুগ আইনি লড়াইয়ের পর জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরে পেয়ে মঙ্গলবার রাজধানীর এক হোটেলে মিট দ্য প্রেস আয়োজন করে দলটি। নিবন্ধন পরবর্তী রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে সবার সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে চান উল্লেখ করে জামায়াত আমির বলেন, রাজনীতি, সমাজ সার্বভৌমত্বে কেউ হস্তক্ষেপের চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না। আয়োজনে সাংবাদিকদের পাশাপাশি আমন্ত্রিত হন কূটনৈতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে নিজের গুমের বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন বলেন, শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে, যারা পালিয়ে গেছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে। আরও জানাচ্ছেন GM মাহমুদ। মঙ্গলবার সকালে নিজের গুমের বিষয়ে অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল গুমের শিকার হয়েও কেন মামলা করছেন না সালাউদ্দিন। অবশেষে খোলাসা হলো এ জট। এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব
ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি। গুমের ঘটনায় গ্রেফতারকৃতদের সাজা দাবি করে বিএনপির এ নেতা বলেন, যারা পালিয়ে গেছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। গুমের শিকার ও জুডিশিয়াল কিলিংয়ে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানান সালাউদ্দিন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলেও জুলাই আগস্টের বিচার চলমান থাকবে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, তা আমরা সহায়তা করব। আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে, এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না। এদিন আরও দুটি মামলার কার্যক্রম নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে, ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং, সেটার ব্যাপারে আদালত আদেশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব, বাস্তবসম্মত, মিতব্যয়ী বলে মনে করেন সরকারের উপদেষ্টারা। কঠিন হলেও বাজেট বাস্তবায়ন যোগ্য বলেও জানান তারা। দুটি স্তরে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হলেও কর আহরণের স্বার্থে দ্বিগুণ জরিমানার শর্তে একটি স্তরে সুযোগ রাখা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মতামত তুলে ধরতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। 5 উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। উপদেষ্টারা জানান, ভঙ্গুর অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। কালো টাকা কিন্তু ঠিক কালো টাকা না, আমরা দেখি যে অপ্রতিষ্ঠিততার কোনো কারণ যদি আপনাকে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। নিজের জমিতে করে তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকাটা দুটো দিক আছে, নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা, দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হতো সেটা আমরা বিবেচনা করে দিই। নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রত্যাশিত টাকা থেকে যায়, সেখান থেকে যারা কিনে তারা যাতে করে তাদের একটা এক্সিট রুট থাকে, সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে। কিন্তু এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। তারা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হতো। শীঘ্রই মূল্যস্ফীতি কমে আসবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। ম্যাক্রো ইকোনমির যে ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম মিনিস্ট্রি অফ কমার্স থেকে সাপ্লাই সাইড ইমপ্রুভমেন্ট করা, যে কালেকটিভ রিফ্লেকশন বাজার ব্যবস্থা আপনারা যেটা দেখেছেন যে একটা স্বস্তি এসেছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, বাজেটের প্রায় সব প্রকল্প আগের সরকারের নেয়া, যেগুলোতে অনেক দুর্নীতি হয়েছে। তবু মাতারবাড়ি সমুদ্র বন্দর, চট্টগ্রামের বে টার্মিনাল ও পায়রা বন্দরের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। চলমান প্রকল্পের ব্যত্যয়, দুর্নীতি, সেটা ধারার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আশা করি এটা চলমান থাকবে। আগামী 22 জুন বাজেট পাশ হবে বলে আশা পরিকল্পনা উপদেষ্টার। এটা থেকে বেরিয়ে আসা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনাকে উচ্চবিলাসী বলে মনে করে সিপিডি। সেই সঙ্গে চলতি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেন আলোচকরা। বলেন, জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক এবারের বাজেট। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনার বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। আমাদের সময় স্বল্পতার জন্য আমি সবার এবারের বাজেট প্রবৃদ্ধি কেন্দ্রিক না করে সামগ্রিক উন্নয়নের কথা বলা হলেও মূলত তা জুলাই চেতনার সাংঘর্ষিক বলে মনে করে সিপিডি। প্রস্তাবিত বাজেট 2025-26 নিয়ে করা পর্যালোচনায় এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের নিরুৎসাহিত এবং বৈষম্যের শিকার করে। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা
সৎ করদাতা সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এ সময় বাজেটে সংস্কার প্রস্তাবের প্রতিফলন নেই বলে জানান সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। ভিত্তিগুলোর উপর নির্ভর করে প্রাক্কলনগুলো করা হয়েছে, সেটা প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, ঋণের যে মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং বাস্তবায়নের দিক থেকে এটা একটা বড় সমস্যা হবে বলেই আশঙ্কা করছি। জুলাই অগাস্টের আন্দোলনে কর্মসংস্থান, বৈষম্য হ্রাস, এই দুটো ছিল একটা বড় ধরনের একটা দাবি। যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্ম জগতে নেই তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখিনি। বৈষম্যরোধ ও কর্মসংস্থানের দাবিতে জুলাই আন্দোলন হলেও চলতি বাজেটে এর প্রতিফলন নেই। তাই কালো টাকা সাদা করার সুযোগ সম্পূর্ণ বন্ধ করা সহ শিক্ষা সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। কথা বলা হয়েছে তো এটা কায়েস রাহাত, RTV, ঢাকা। পূর্বের লুটপাটের অর্থনীতিকে সামনে রেখে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নতুন বাজেটে তরুণদের বেকার সমস্যা আরও বাড়বে। সরকার চলতি বাজেটে অর্থনৈতিক সমস্যা খুঁজে পেলেও তার সমাধান দিতে পারেনি। মঙ্গলবার জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। চলতি বাজেটে কালো টাকার হাত বদল বাড়বে বলেও জানান তিনি। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত। বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে, আগের আমলের মতোই সেই ধারাবাহিকতা রয়েছে। প্রতিদিনই হত্যা, ছিনতাই, চুরি ডাকাতির মতো কিছু না কিছু ঘটছে। ফলে ঈদে ফাঁকা ঢাকা নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে শঙ্কা। এখনো পর্যন্ত অক্সিলারি ফোর্সের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেনি পুলিশ। এর মধ্যে বাসাবাড়ি ফাঁকা রেখে বাড়িতে যাওয়া নিয়ে নগরবাসী রয়েছে আতঙ্কের মধ্যে। পুলিশ বলছে, ঈদের ছুটিতে নিরাপত্তার জন্য নগর পুলিশের সব ইউনিটের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঈদের সময়ে ঘন জনবসতির ঢাকা শহর হয়ে যায় অনেকটাই জনশূন্য। অনেকে বাসাবাড়িতে তালা ঝুলিয়ে চলে যান গ্রামের বাড়ি। এই সুযোগে বেড়ে যায় চুরি ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা। আর তাই ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি যান আতঙ্ক সঙ্গে নিয়ে। মস্তান ফুলাফন বাড়িয়ে গেছে, আর এইসব হইলে কারো কিছু হয় না। কিছু করিয়ে গেলে আপনার কেউ ভালো করে শুনতেই চায় না যে আপনার কি হইল না হইলো। বলবে আরো বলবে যে আপনি একটু সাবধানে থাকলে ভালো ছিল। বাড়ানো দরকার, গুরুত্ব দরকার। কারণ হচ্ছে সকালেও এখানে ছিনতাই হয় এই রোডেই, তো আরো যদি নিরাপত্তা বাড়ে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই ভালো। মানে অনিরাপত্তা ভুগতেছি আমরা, বিশেষ করে আমাদের এদিকে কোনো নিরাপত্তাই নেই। আমাদের এদিকে ইদানিং ছিনতাই, তারপর চুরি প্রচুর বাইরে গেছে। প্রায় প্রতিদিন রাজধানীর কোথাও না কোথাও হত্যা কিংবা টাকা লুটের ঘটনা ঘটছে। অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এ অবস্থায়ও অলস বসে আছে পুলিশের গঠন করা অক্সিলারি ফোর্স। তাদের জন্য পুলিশের পক্ষ থেকেও নেই কোনো দিক নির্দেশনা। ঈদের সময় এখন বাড়তি নিরাপত্তা খুবই দরকার। গ্রামে অনেক আমাদের মালিক, ফ্ল্যাট মালিক বাড়ি গ্রামে যাবেন, এই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাই নাই, এখনো পর্যন্ত কোনো কেউ আসে না। সবাই ছুটিতে বাড়িতে যাবে, সে সময় তো অবশ্যই ঢাকা শহর এমনিতেই ফাঁকা হয়ে যায়। কিন্তু আমাদের সঙ্গে একটু যোগাযোগ করলে এবং আমাদের একটু পরামর্শ দিলে আর কি ভালো হতো সবচেয়ে বেটার। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা নিয়ে এরই মধ্যে পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে হয়েছে বৈঠক। পুলিশ জানিয়েছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পাড়া, মহল্লা, বাণিজ্যিক এলাকা, বিপণী বিতান এসব কেন্দ্রিক আমাদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা থাকবে। থানা থেকে বিভিন্ন পাড়া মহল্লার যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তাদের সাথেও আমাদের প্রয়োজনীয়
কোঅর্ডিনেশনটা সেটা থাকবে। মোট কথা হচ্ছে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থাই করব। ঈদের ছুটিতে নিরাপত্তার জন্য সবার সহযোগিতা আশা করেন এই পুলিশ কর্মকর্তা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। ঈদ ঘনিয়ে আসে, মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীরা এরই মধ্যে খামারিদের কাছ থেকে গরু কিনে বিভিন্ন জেলায় ব্যাপারীদের কাছে বিক্রি করছেন। চলতি বছর 600 কোটি টাকার গরু বিক্রির আশা খামারি ও ব্যবসায়ীদের। জেলা প্রাণী সম্পদ বলছে, জেলায় মোট 81,473টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সিরাজগঞ্জে স্থায়ী অস্থায়ী প্রায় 39টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। ক্রেতারা এবার পশুর দামে সন্তুষ্টি জানালেও লোকসানের শঙ্কা বিক্রেতা ও খামারিদের। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে পাবনার ঈশ্বরদীতে শেষ মুহূর্তে জমে উঠেছে হাট। খামারি, সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি হয় এইসব গরুর দাম বেশি। এদিকে ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পশুর হাটগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে। আখাউড়া পৌর হাট সহ উপজেলার বিভিন্ন স্থানে 5টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। 8টা গরু নিয়ে আসছি। তা ঈদ ঘনিয়ে আসায় বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় বাড়ি যাচ্ছেন শ্রমিকরা। এতে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়তে শুরু করেছে। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলে শ্রমজীবীরা বাড়ি ফিরতে শুরু করায় ও উত্তরাঞ্চল থেকে পশুবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। ঈদযাত্রায় নবীনগর চন্দ্রা মহাসড়কে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন এই সড়কে চলাচলরত যাত্রীরা। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালাচ্ছে র্যাব। ঈদ উপলক্ষে বরিশাল নগরীর যাতায়াতে নিরাপত্তা জোরদার করতে সড়কের বিভিন্ন স্থানে নগর পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে ভোলায় নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ভোলার ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে কোস্টগার্ডের বিশেষ টহল শুরু হয়েছে। ভুটানের বিপক্ষে একমাত্র ফিফা প্রীতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার সন্ধ্যা 7টায়। সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাইয়ের মাঠে নামার আগে এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চায় ক্যাবরেরার শিষ্যরা। যদিও ভুটানের চেয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ। এদিকে ভুটান ম্যাচের প্রস্তুতি দিয়ে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপের বাছাই পর্বের ঐতিহাসিক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে দেশের মাটিতে অভিষেক অপেক্ষায় হামজা, ফাহমিদুল ও শামিদ সোম। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।